2016 এসএসসি অন্তত 26,000 মানুষজন এখন রীতিমতো জীবিকা হারা হয়ে গিয়েছেন। কারোর বাড়িতে ছোট শিশু রয়েছে, বয়স্ক মা বাবা রয়েছে, লেখাপড়া রয়েছে, চিকিৎসার খরচ রয়েছে। হঠাৎই চাকরি চলে গেল, মাথায় বাজ ভেঙে পড়েছে। কিভাবে ইএমআই শোধ করবেন, ঋণের বোঝা কিভাবে সামলাবেন বুঝেই উঠতে পারছেন না। আজকের এই পরিস্থিতির জন্য কাকে তারা দায়ী করছেন? সবটাই রাজ্য সরকারের দিকে আঙুল। পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত। 2.5 বছরের একটা বাচ্চা রয়েছে, বিভিন্ন রকমের লোন আছে। আমার বাবা মার উপর ডিপেন্ডেন্ট। এই পরিস্থিতিতে রাতারাতি চলে গেল একমাত্র সম্বল চাকরিটা। স্বামী স্ত্রী দীপঙ্কর আদক এবং শিপ্রা বিশ্বাস দুজনেই স্কুলে চাকরি করতেন। দুজন একই প্যানেলে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার দুর্নীতির কারণে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি গেছে দুজনেরই। বাড়িতে ছোট্ট সন্তান রয়েছে। রাতারাতি মাথায় আকাশ ভেঙে পড়েছে দম্পতির। সবচেয়ে বেশি চিন্তিত ছেলের জন্য। আমার ছেলেটার কি হবে, যতদিনের রিক্রুটমেন্ট আমি খাবো কি, মানে কি করব জানি না। মানে বাবা মা রয়েছে যাদের ওষুধপত্র কেনা সবই আমাদের উপর ডিপেন্ড, খাওয়া দাওয়া সবকিছু আমাদের উপর ডিপেন্ড। এখন কি করব জানি না। বৃহস্পতিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে ক্লাস নিতে নিতে কয়েকজন জানতে পারেন তাদের চাকরি আর নেই। আজকে যে রায়টা দিয়েছে যেন মাথা থেকে বাজ পড়ার মতো অবস্থায়, কাল থেকে কি করব যে আমাদের ফ্যামিলি পর্যন্ত মানে যে ভেসে যাওয়ার মতো অবস্থা, লোন কিভাবে শোধ করবে এবং পরিবারকে কিভাবে রাখবো। কে ভেবেছিল এই পরিণতি হবে? কেউ ঘর বেঁধেছেন, কেউ আবার চাকরি পেয়ে নিয়েছিলেন গৃহ ঋণ। কোথা থেকে ইএমআই দেবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না। আমার 3 বছরের বাড়িতে বাচ্চা আছে। আমার বাচ্চাকে কি খেতে দেবো জানি না। সর্বনাশ হয়ে যাবে আমাদের মাথার ছাদ চলে যাবে। আমাদের বাচ্চা নিয়ে আমাদের পথে নামতে হবে। ইউনিভার্সিটির টপার, বাড়ি উত্তর চব্বিশ পরগনায়, চাকরি পেয়েছিলেন উত্তর দিনাজপুরের স্কুলে। পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন সেই কৃষ্ণমৃত্তিকা নাথ। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এমন অনেকের চাকরি গেছে যারা বাড়িতে একমাত্র রোজগেরে। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা, শিশু, প্রত্যেককে আজকে ওষুধ কিনে দিতে হয়, তাহলে আজকে আমরা কোথায় যাব? একদলের দুর্নীতির খেসারত চোখের জল দিয়ে দিতে হচ্ছে হাজার হাজার যুবক যুবতীকে। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। সমীর চট্টোপাধ্যায়, কি উত্তর দেবেন বলুন তো এই মানুষগুলোকে? সমীরবাবু, সময় সত্যি রাজ্য সরকার পায়নি। কিসের কম্পালশন ছিল যে আজকে একেবারে পথে বসতে হচ্ছে এদের? সামাজিক সম্মান বলেও তো একটা ব্যাপার থাকে। দেখুন কুসুমিতা, এটা ঠকবাজতে গা উজাড় হলো, যোগ্যরা মাসুল পেল। কিন্তু আপনি একটা দেখুন, আমরা তো বিচার ব্যবস্থার উপরে সবাই তাকিয়ে থাকি। ভারতীয় বিচার ব্যবস্থার মূল মন্ত্র হলো যে কোনো পরিস্থিতিতে কোনো নিরপরাধী যেন দোষী হয়ে সাজা না পায়। ঠিক আজকে যে ঘটনা, নিঃসন্দেহে কিছু ঘটনা সামনে তার পাশাপাশি আদালত এটাও বলেছিল একজন অযোগ্য শিক্ষক যদি চাকরি করেন তার মানে একজন যোগ্য ক্যান্ডিডেট তিনি কিন্তু বঞ্চিত হলেন। সেটাও আজকে যারা যোগ্য, যারা যোগ্য তাদের যে চলে গেল, তাদের যে পরিস্থিতি, আজকে তো আমরা সবাই একসঙ্গে মানুষ। আমরা যদি বিচার করি দেখি তাদের কি অন্যায় হয়েছিল। এই যে যোগ্যদের চলে গেল, এখানে আমি তো মানে আমার নিজের কোনো ভাষা নেই। আমি শুধু এটুকুই বলবো, রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন তিনি গোটা রাজ্যের অভিভাবিকা, তিনি যে পরিস্থিতিতে আজকে কি প্রতিশ্রুতি আপনি পেলেন ওনার বক্তব্যে আমাকে একটু বলবেন? আমি বলছি যে আজকে পাশে থেকে তাদের ভবিষ্যতে কোনো আবার আইনি পথে যাওয়া যায় কিনা, বা তাদেরকে কোনো একটা আরে চুরি করে পান আপনারা, টাকা আপনারা ফেরত দিন। চোরের একটা অংশ, দালালদের আপনারা তার জন্য আপনারা রাজনীতিটাই করছেন। আজকে আপনারা বলুন, যারা ধর্মতলায় আন্দোলন করছে তারা কি করবে? আমাদের কি অবস্থা? ধর্মতলায় যারা দীর্ঘদিন আন্দোলন করলো তাদের অবস্থাটা কি হলো? তারা কি কোনো কিছু পেল? আজকে না, আপনাদের মূল লক্ষ্য আপনারা ঠিক আছে, একটা ত্রুটি কোনো প্রবলেম যদি হয়েই যায় তার একটা সমাধান করার জায়গা। আজকে যাকে আপনি কোনো
প্রবলেম আপনি বলছেন, আমি একবার পঙ্কজ বাবুর কাছে যাই। মানে- যদি কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে, সমীর বাবু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে কলকাতা হাইকোর্টে যখন হিয়ারিং চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আদালত তো বলতেই পারতো যে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়েছে, আমরা সেটা সংশোধন করে নিতাম। আদালত রায় কি বলছে? আমরা নিশ্চিত দুর্নীতির জন্য গোটা বাছাই প্রক্রিয়াটায় ইচ্ছাকৃতভাবে আপোষ করা হয়েছে। তাহলে এই আপোষের জন্য একা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুধু কি তাকে দায়ী করা যাবে? সেটা সম্ভব? তিনি একা করে থাকতে পারেন পঙ্কজবাবু? না, বিষয়টা তা নয়। এসএসসি, শিক্ষা দপ্তর, রাজ্য সরকার সবাই এই নেক্সাসের মধ্যে আছে। এটা বলার অপেক্ষা রাখে না। এ তো সেলফ নমিনেটেড হচ্ছে নোবেল প্রাইজের জায়গায় চলে গেছে। দুর্নীতিতে যদি কোনো নোবেল দেওয়া হয় তাহলে এইটা সেই জায়গায় চলে গেছে, মানে ভাবা যায়। এর পরেও আমার বারবার শুধু একটা কথাই মনে পড়ে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। আশ্চর্য রকম ভাবে এর পরেও বলে ডিপ্রাইভ অ্যাসোসিয়েশন। ডিপ্রাইভ কে? কেন? কারণ আপনার সুপার অ্যানুয়েটেড বলুন বা যাই বলুন, সংখ্যাটা 6,000, 8,000, 10,000 যে সংখ্যাটা, সেটাই শেষ নয়। এই মেশানোটা, এই যে ডালে কাকড়টা কে মেশানো? যে যদি না মেশানো হতো, সমস্তই কোর্টে জমা হয়েছে, সমস্তটাই তো জমা দিয়েছে। এসএসসি বলুন, এসএসসি তো দিয়েছে। আরে সবটাই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। একবার আমি বিক্রমবাবুর কাছে যাই। এসএসসি তো তথ্য দিয়েছে, যেমনটা সমীর বাবু বলছেন, সত্যি তো এসএসসি তথ্য দিয়েছে, এক একবার এক একটা সংখ্যা দিয়েছে, কিন্তু ফাইনাল লিস্ট যেটাকে বলে, যেটার ভিত্তিতে যোগ্য অযোগ্যটা বাছাই করা সম্ভব হতো, যেটা আশাও করেছিল আদালত, বারবার এসএসসি প্রতিশ্রুতিও দিয়েছিল, সেই ফাইনাল লিস্টটা কি আদৌ তারা দিতে পেরেছে? না, এক এক সময় এক একটা তথ্যে এক এক রকম কথা বলছে। স্কুল সার্ভিস কমিশনের তথ্যর সাথে সিবিআই এর তথ্যর কোনো মিল নেই। স্কুল সার্ভিস কমিশন 5,500, সিবিআই এর তথ্যে আছে অ্যারাউন্ড 9,000 ইলিগাল অ্যাপয়েন্টি। আমরা দেখাচ্ছি কোর্টের কাছে 10,000। আমরা যে 10,750 ফিগারটা কোর্টের কাছে দেখিয়েছি, সেটা কিন্তু এসএসসির এফিডেভিট থেকে ফ্রম হাইকোর্ট টিল সুপ্রিম কোর্ট যে ডকুমেন্ট থেকে টোটাল 10,750 বেরিয়েছে। এই টোটাল ফিগারটা এক এক সময় এসএসসি এক এক রকমভাবে দেখিয়েছে। ওএমআর ইস্যু, র্যাঙ্ক জাম্পিংকে একভাবে দেখিয়ে দিল, তার পরবর্তীকালে যখন আউট অফ প্যানেল আসছে সেটাকে আবার আরেকভাবে দেখাচ্ছে। তার মধ্যে প্যানেল এক্সপায়ারির পরে যারা চাকরি পেয়েছেন সেটাও কিন্তু বেআইনি, সেইটা এসএসসি বলছে না এটা তো বেআইনি হচ্ছে না। আমরা আবার সিবিআই এর যে তথ্যটা, সেটা এসএসসি কিন্তু বলছে না যেটা আমাদের তথ্য। ওরা আবার খুব টেকনিক্যালি কথাটা বলছে, এসএসসি যেটা দিয়েছে সেইটার ওপরে আমরা বলছি। এরকম ধরনের ভেগ কথাবার্তা তো আদালতে বললে চলে না। আমি সমীরবাবুকে বলবো, আপনি সরকারকে বলুন যে টোটাল তথ্য যারা যারা ট্রেন্ড এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেট, ট্রেন্ড এই টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেট যেটা যারা আছে, তাদের টোটাল লিস্টটা প্রকাশ্যে পাবলিশ করে দিলেই হয়ে যায়। প্রত্যেকে দেখতে পাবে উইথ ডকুমেন্টস, উইথ ওএমআর, উইথ মার্কস, টেন্টেড আনটেন্টেড, পুরোটা পাবলিশ করে দিলে হয়ে যেত। তাহলে একসঙ্গে 25,752 জন কি করে হয়? কোনটাই তো মিলছে না। এবার আপনি বলুন, আপনি বলুন এসএসসি যে লিস্ট, আমি বলছি তো যে লিস্টটা আপনি যে বলছেন আদালতে 10,000 সামথিং, সরকারি পরিস্থিতি কিরকম? অন্তত 50% বেশি শিক্ষকের চাকরি গিয়েছে, কোন স্কুলে 1/3 বেশি শিক্ষক তাদের চাকরি গিয়েছেন। শিক্ষাকর্মীরা তারাও বাদ পড়েননি। প্রশ্ন হচ্ছে এই সরকারি স্কুলগুলো এরপর চলবে কিভাবে? দেখুন, আজ থেকে ক্লাস কিভাবে চলবে আমি বুঝতে পারছি না। স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে। সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। আর এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। এমনও স্কুল রয়েছে যেখানে 50% বেশি শিক্ষককে চাকরি হারাতে হয়েছে, যেমন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে মোট শিক্ষক 67 জন, তার মধ্যে চাকরি বাতিল হয়েছে 36 জনেরই, অর্থাৎ 50%-এরও বেশি। 8,000 পড়ুয়ার এই স্কুল চলবে কি করে তাহলে? আমাদের স্কুলে অ্যাকচুয়ালি টোটাল 67 জন টিচার ছিলেন। তার মধ্যে আজকের এই ঘটনায় রায়ের ফলে 36 জনের মানে হয়েছে, বাতিল হয়েছে। এখন বুঝতে পারছি না কিভাবে স্কুলটা চলবে। মুর্শিদাবাদেরই আরেকটি স্কুল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের শিক্ষক সংখ্যা 62, 21 জনেরই চাকরি চলে গেছে।
প্রায় 4000 পড়ুয়ার এই স্কুল চলবে কি করে বুঝে উঠতে পারছেন না প্রধান শিক্ষিকা। প্রয়োজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুল, এখানে শিক্ষকের সংখ্যা 24, চাকরি বাতিল হয়েছে 8 জন শিক্ষকের। এবার স্কুল সামলাবেন কি করে, মাথায় হাত প্রধান শিক্ষকের। আমাদের স্কুলে 8 জন বাদ যাবে, তো আমার রকম পুরো রাজ্য জুড়ে অনেকও স্কুল আছে, তার প্রভাব পড়বে, পুরো শিক্ষা ব্যবস্থা কোল্যাপস করে যাবে। বিরোধীরা বলছে এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকারই। নিয়োগ যদি দুর্নীতিতে ভরা না হতো তাহলে চাকরিও যেত না, স্কুলগুলোর এই হালও হতো না। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে রাজ্য সরকার। আজকে যে সক্রিয়তা মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন, সেই সক্রিয়তা যদি ওই দুর্নীতি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দেখাতেন, তাহলে এই রকম দুঃখজনক স্থিতি হতো না। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলগুলিতে যখন শিক্ষক শিক্ষিকার আকাল পড়ার পরিস্থিতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। 26,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 মতন তারা টিচার রয়েছেন, বাকিরা গ্রুপ সি গ্রুপ ডি সব রয়েছেন। তো সেক্ষেত্রে সেই টিচাররা আজ থেকে অফ হয়ে গেলে আগামীকাল থেকে মানে পড়াশুনোর ব্যবস্থার মধ্যে কি হবে? এটা নিয়ে আমরা কিছু ভাবছি, সেটা আমি এখনই প্রেসকে বলবো না। আমাদের ভাবনার মধ্যে থাকতে দিন। এটা আমরা আইনেই লড়ব। যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের অনেকেই উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, তাদের ক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত নেওয়া হবে? আমাদের দেখতে হবে টোটাল এইচই এবং এক্সামিনার মিলিয়ে প্রায় 50,000-এর কাছাকাছি আমাদের টোটাল ম্যান পাওয়ার ইনভলভ থাকেন। তো এইবার এই 50,000-এর কাছাকাছি যারা রয়েছেন তার মধ্যে কতজন এফেক্টেড হলেন, আজকে যে এই অনারেবল সুপ্রিম কোর্টের যে রায় হলো তাতে তারা কতজন এফেক্টেড হলেন সেইটা আমাকে একটু অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করার পর তারপরই আমি বলতে পারবো যে খাতা দেখায় আদৌ কোনো সমস্যা হবে কি হবে না। এদিকে এরই মধ্যে রাজ্য সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এলো। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 30শে এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে। মাত্রাতিরিক্ত গরমের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আইনজীবী শ্রমিক বাগচির কাছে আমি এই জায়গায় যাবো। শ্রমিক, এখনো কিন্তু একটা কাঁটা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে সুপার নিউমারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত এবং সেই সংক্রান্ত যে শুনানিটা রয়েছে সেটা কিন্তু আগামী মঙ্গলবার রয়েছে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে ইতিমধ্যেই আমরা জানি যে মন্ত্রিসভা তার দায়িত্ব কারা, এই প্রশ্নগুলো কিন্তু আগেই উঠতে শুরু করেছিল। ফিরহাদ হাকিমের একটা পুরনো বক্তব্য, কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মনে করিয়ে দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেক্ষেত্রে একা পার্থ চট্টোপাধ্যায় নাকি মন্ত্রিসভার মাথায় যারা রয়েছেন কোথাও কান টানলে মাথা আসবে, এই থিওরি কি এবার ফলো হলেও হতে পারে? হ্যাঁ দেখুন, আমার তো মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যে আপনার হয়তো মনে থাকবে এই মামলার হিয়ারিংয়ের সময় ভোটের আগে এই বিষয়টাকে কিন্তু যাতে কোনোভাবেই না ওঠে সেই জন্য রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে আপ্রাণ চেষ্টা করেছিল এবং সেখান থেকে তারা একটা তখনকার মতন একটা স্টেও পেয়েছিল। পরবর্তীকালে এই আজকে রায়ে এসেছে এবং এইটা তো একদম পরিষ্কার ঘটনা যে এই যে বিক্রমদা যা বললেন, আমি একটা কথা ওনার সঙ্গে মানে একমত যে একবার এক এক রকম এই যে এফিডেভিট দেওয়া হয়েছে এগুলো কার অঙ্গুলি হেলনে করা হয়েছে। রাজ্য সরকার কখনোই চায়নি যে যেটা ঠিক মানে যারা জেনুইন চাকরি পেয়েছে এবং যারা ফেক চাকরি পেয়েছে এই জায়গায় মানে একদম ক্লিয়ার সেগ্রিগেশনটা হয়ে যাক। কারণ এইটা হয়ে গেলেই আমার যেটা ধারণা সুপ্রিম কোর্ট তখন যারা ফেক চাকরি পেয়েছে কিভাবে পেল, মানে তাদের পিছনে কারা রয়েছে সেই ইনভেস্টিগেশনটা সিবিআইকে আরও মানে জোরদারভাবে করার জন্য একটা কোনো ডাইরেকশন দিত এবং সেখানে অনেক মাথারা বেরিয়ে আসতো, যার জন্যই রাজ্য সরকার এই জায়গাটাকে একদম মানে সেই প্রথম দিন থেকে ক্যালকাটা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই জায়গাটাকে বজায় রেখেছিল। কিন্তু এই যে এখন এই সুপার নিউমারিক যে পোস্ট এই যেটাকে ক্রিয়েট করানো হয়েছে বা এইটা নিয়ে যে হিয়ারিংটা রয়েছে, আমার ধারণা এই বিষয়ে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। সিবিআই কি করবে না করবে সেই ব্যাপারটা, এই যে 6,861 জনের সুপার নিউমারি পোস্টের কথা বলা হচ্ছে, আমি যতদূর জানি এদের কাউকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, এটা প্রস্তাব ছিল। স্বাভাবিকভাবে সেই প্রস্তাবে একেবারে এই প্রস্তাবের সঙ্গেই কিন্তু এই প্রশ্নটা ওঠে যে এই সংখ্যাটা
শাখাটাকে নিয়োগ করার প্রয়োজন পড়লো কেন? তার মানে নিশ্চয়ই কোনো সিস্টেমে গলদ ছিল। তাহলে সেটা কি প্রশাসন জানতো? অবশ্যই এই দীর্ঘ যে আলোচনা হয়েছে, যেখানে হিয়ারিং হয়েছে এবং সেখানে সেই বড় মাথা রাঘব বোয়াল যাদের কথা উঠে এসেছিল, সত্যি সেগুলো কি সামনে আসবে? পঙ্কজবাবুর কাছে যাব। পঙ্কজবাবু, একেবারে মঙ্গলবার দিন যেখানে সুপার নিউমারি পোস্ট এবং সিবিআই এর তদন্ত জানিয়ে সুপ্রিম কোর্টে সেখানে আবার রায় ঘোষণার কথা, সেখানে আবার একটা আলোচনা হওয়ার সুযোগ রয়েছে, আপনি কতটা আশাবাদী? না, বিষয়টা হচ্ছে সুপারনিউমেরিক পোস্ট নিয়ে অলরেডি কোর্টের অবজারভেশন এই কাজটাই হচ্ছে ভালো হয়নি। এবং আমরা জানি যে মন্ত্রিসভার বৈঠকে যখন হয় তাহলে তার সভাপতিত্ব কে করেন, তাহলে দায়টা কিন্তু সভাপতি যিনি এটা ডেকেছেন, যার নেতৃত্বে এই সুপারনিউমেরিক পোস্ট তৈরি হয়েছে তার ওপরে বর্তায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এটা কেন করা হয়েছে। তখন যেটা বলা হয়েছিল মঞ্চে গিয়ে, কে বা কারা বলেছিল যে আমরা মানবিক, আসলে মানবিক নয়, এটা দায়বদ্ধতা, আমাদের কোথাও একটা নিতে হয়েছে, তাই কিছু একটা সরকার তো দেখুন একটা সবসময় প্রো পিউপিল সরকার হয়। একটা পরিস্থিতি ঘটে গেছে, একটা সমস্যার সমাধান তৈরি করতে হবে। প্রমাণিত, কিন্তু মাথায় রাখতে হবে মামলাতে তো তাই ছিল। সেই রাঘব বোয়াল কারা সেটাও তো জানতে হবে। বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুপারনিউমেরিক পোস্টটা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা হয়েছিল। এটা আমরা যদি কোর্টের রেকর্ডে অর্ডার দেখতে পাই, এটা একদম কোনো প্রপোজাল না। সমীরবাবু বলছিলেন প্রপোজাল, এটা কোনো প্রপোজাল না, ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছিল। এবং সব থেকে যেটা দুঃখের বিষয়, যেটা এই সুপারনিউমেরিক পোস্টে ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং মেন মাথাকে সেটা খুঁজে বার করা উচিত। এই জন্য স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে এফিডেভিট দিয়ে বলছে যে এই সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে টু অ্যাকোমোডেট দ্য ইলিগাল অ্যাপয়েন্টিজ। এটা ভারতবর্ষে কোনোদিন কোনো সরকারি প্রতিষ্ঠান এই কথা বলতে পারে না, আর আজ পর্যন্ত ঘটেনি। এবং স্পেসিফিক এফিডেভিট দিয়ে স্কুল সার্ভিস কমিশন বলছে। প্রথমত হচ্ছে প্রথম থেকে আজ অবধি যে মাননীয় মুখ্যমন্ত্রী একবার এই চাকুরিরত শিক্ষকদের সঙ্গে দেখা করার সময় দেননি, আজকে প্রেস কনফারেন্স করে যিনি ওএমআর পড়ালেন, যিনি বেআইনিভাবে রিক্রুট করলেন, যিনি চোরেদের শেল্টার দিলেন, আড়াল করলেন, তিনি আজকে মানবিক সাজার অভিনয় করছেন। আসলে রাজনীতি করে 1 বছর পর ভোট ম্যানেজ করবার চেষ্টা করছেন। রাঘব বোয়াল ধরা পড়ে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।